নমস্কার, সেভেনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে নিন্দুকের ডায়েরি নিয়ে আমি চন্দন সেনগুপ্ত এবং আমার সঙ্গে শ্যামল। ঠিক এই মুহূর্তের বাংলার যে রাজনীতি, সেটা বোধহয় বেশিরভাগ বাঙালি তাদের যে অভ্যাসের রাজনীতি, অর্থাৎ বাংলার রাজনীতির যে ইতিহাস, বাংলার রাজনীতির যে ঐতিহ্য, তার সঙ্গে কিছুতেই মেলাতে পারছেন না। কারণ বাংলা পট পরিবর্তন দেখেছে বারংবার, দেখেছে কংগ্রেসের হাত থেকে বাংলা কংগ্রেস, বাংলা কংগ্রেসের হাত থেকে যুক্তফ্রন্ট, যুক্তফ্রন্টের হাত থেকে আবার জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেসের হাত থেকে পরবর্তীতে বামফ্রন্ট, এবং বামফ্রন্টের হাত থেকে তৃণমূল কংগ্রেস, এবং এই চলতি বছরে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপির হাতে ক্ষমতা চলে যাওয়া। কিন্তু এই চলতি বছরে বিজেপির হাত থেকে, এই তৃণমূলের হাত থেকে বিজেপির হাতে ক্ষমতা চলে যাওয়ার পরবর্তী সময়ে আমরা যে অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি হতে দেখছি, এটা অতীতে আমরা কখনো দেখিনি বা আমাদের অভিজ্ঞতাতে নেই। কি অভিজ্ঞতাতে নেই? ধরুন, আমি 1977 সাল বলতে পারবো না, কারণ আমি তখন ছোট ছিলাম, বা সেই সময় যে পড়াশুনো করার জায়গা, সেই সময়কার যে ডকুমেন্টেশন, সেটাও খুব যে সহজলভ্য তা নয়। কারণ এখন ইন্টারনেটের যুগে সমস্ত তথ্য আমাদের মুঠোফোনে তো বটেই, সে আমার সামনে রাখা ল্যাপটপে আমরা বন্দি করে রাখতে পারছি, আমরা জোগাড় করে রাখতে পারছি, এবং আপনারা সাথে সাথে লাইভ টেলিকাস্ট দেখছেন। সুতরাং এখনকার তথ্য 2011 সাল যদি ধরে নিই, 2011 সালের তথ্য আমাদের কাছে মজুত রয়েছে। তো 2011 সালের পরিবর্তনের পর আমরা কি দেখেছিলাম? 2011 সালের পরিবর্তনের পর যেটা সবচাইতে বেশি দেখা গেছিল, সেটা হচ্ছে ছাত্র রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন। অর্থাৎ 2077-এর পর 2082 এবং 2087, 77-এর পর 82-তে নির্বাচন হয় এবং 82 নির্বাচনের পর 2087, এই সময়কালের মধ্যে, অর্থাৎ এই 7 বছরের মধ্যে রাজ্যের প্রায় সমস্ত শিক্ষাঙ্গনে তৎকালীন ছাত্র পরিষদ এদেরকে পর্যুদস্ত করে এসএফআই একেবারে যাকে বলা হয় একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে। সে আপনার পাড়ার কলেজ হতে পারে, কলকাতার যে কোনো কলেজ হতে পারে, অথবা উত্তরবঙ্গের কলেজ হতে পারে, দক্ষিণবঙ্গের কলেজ হতে পারে। এটা আমার আপনার অভিজ্ঞতার মধ্যেই রয়েছে। আমরা দেখলাম যে 2008 সালের যে পঞ্চায়েত নির্বাচন হলো, সেই পঞ্চায়েত নির্বাচন এবং তারপরে 2009 সালের লোকসভা নির্বাচন একটা দিক নির্ণয় করে দিল যে এবার রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী, যেটা কিন্তু এই 2026 সালে কিছুতেই বোঝা যায়নি। কেন 2024 সালের যে নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন, সেখানেও কিন্তু বিজেপিকে কার্যত পেছনে ফেলে, অনেকটা পেছনে ফেলে তৃণমূল সামনের দিকেই ছিল। 1 বছরের মধ্যে যেই আমূল পরিবর্তন হবে, অর্থাৎ তৃণমূল 135টি আসনে 135টি আসন হারাবে বিজেপির কাছে, এটা কিন্তু আমরা ভাবতে পারিনি বা আমাদের ভাবনার বাইরে ছিল। কিন্তু 11 সালে যে সিপিএম এর পরাজয় হবে সেটা সুনিশ্চিত ছিল, কিন্তু বুদ্ধ ভট্টাচার্য নিজে হেরে যাবেন সেটা হয়তো আমরা কেউ ভাবিনি। সেটা অন্য প্রশ্ন। এরপরে আমরা যে পরিবর্তনটাকে খেয়াল করলাম সেটা হচ্ছে যে কলেজগুলো, ততদিনে ছাত্র পরিষদ কার্যত উঠে গেছে। তৃণমূল ছাত্র পরিষদ অর্থাৎ টিএমসিপি এখন যেটাকে বলা হচ্ছে, সেই টিএমসিপির প্রতাপ বেড়েছে এবং 2010 সাল থেকে বিভিন্ন কলেজে ইউনিয়ন দখলদারির একটা ব্যবস্থা শুরু হয়। তার পরবর্তীতে তো আপনারা জানেন যে আর ভোটই হয়নি, কলেজ ছাত্র সংসদ নির্বাচনই হয়নি 2012-13 সালের পর থেকে। কিন্তু এর মধ্যেই, অর্থাৎ 2010 সাল থেকে যে
মানে কলেজের মধ্যে পট পরিবর্তন শুরু হয়েছিল 2011-12 মধ্যে। সেই পট পরিবর্তন কমপ্লিট করে ফেলে তৃণমূল ছাত্র পরিষদ, এবং কার্যত রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গায় একচ্ছত্র আধিপত্য কায়েম করে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ। এখানে একটা মুশকিল যে আমরা দেখেছি যে ধরুন আমাদের চোখের সামনে আমরা নেপাল দেব ভট্টাচার্যকে একসময় এসএফআই নেতা দেখেছি, কিন্তু যেই নির্দিষ্ট বয়স পার করে গেছেন সেখানে গৌতম দেব তার রিপ্লেসমেন্ট হয়েছেন। এরকম ভাবে ধীরে 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 আজকে নতুন নেতারা তারা এসএফআই নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমরা এটাও দেখেছি যে 2011 সালে যে তৃণমূল ছাত্র পরিষদ করছে, আজকে 2026 সালে পরাজয়ের আগের মুহূর্ত পর্যন্ত সেই কোনো একটা নির্দিষ্ট কলেজ, ধরেই নিন একটা যে কোনো কলেজ, সেই কলেজে 2012 সাল থেকে 2026 সাল সেই রাজত্ব করছে, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের সেই সভাপতি বা সেই সম্পাদক ইত্যাদি ইত্যাদি। এটা কি করে হয়? এবং যেটা সেদিন দেখা যায়নি, অর্থাৎ এই যে সুরেন্দ্রনাথ কলেজের যে গল্প আমরা শুনলাম, বা অন্যান্য আরো অনেক কলেজ থেকে অভিযোগ আসছে যে বিতিকিচ্ছিরি সমস্ত ঘটনা, যে ঘটনাগুলো মুখে আনতেও, এটা ছাত্র রাজনীতি সম্পর্কে যে ঘটনাগুলো মুখে আনতেও আমাদের লজ্জা হয়, আমাদের ঘৃণা হয়, সেই কাজগুলো করতেও ওই ছাত্র নেতারা কিন্তু পিছু পা হন। আমরা বারংবার অভিযোগ পেয়েছি যে বিভিন্ন কলেজে ভর্তি হতে গেলে, বিভিন্ন কলেজে নয়, রাজ্যের প্রায় সমস্ত কলেজে ভর্তি হতে গেলে থ্রু ইউনিয়ন না গেলে আপনি ভর্তি হতে পারবেন না, যদি না আপনি অতীব মেধাবী হন। অতীব মেধাবীরা সাধারণতভাবে প্রেসিডেন্সি কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইত্যাদি জায়গাগুলোতে যাচ্ছেন, মানে চিরটাকাল পড়ে এসছেন, এবং এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বামপন্থীরা, সেটা এসএফআই হতে পারে, আইসা হতে পারে, এরা শক্তিশালী ছিল। এখানে কিন্তু সেই অভিযোগটা নেই। বাকি যে কোনো কলেজ, শিয়ালদাতে এতগুলো বিখ্যাত কলেজ রয়েছে, বা আপনার আশেপাশে যে সমস্ত কলেজগুলো রয়েছে, সেই কলেজে আপনি যদি ভর্তি হতে চান, যদি আপনি আপনার পছন্দ মতন সাবজেক্টে আপনার ওই কি বলে অনার্স দিতে চান, আপনাকে কিন্তু একটা বড় অঙ্কের সেলামি দিতে হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের কাছে। এটা কিন্তু আজকে আপনি স্বীকার করছেন, আজকে আপনি চিৎকার করে বলছেন, সেদিন বলেননি, যেদিন আপনি দিয়ে এসেছিলেন আপনার ছেলের জন্য অথবা আপনার মেয়ের জন্য। এই যে পরিবর্তনটা, অর্থাৎ বামেদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই যে প্রাথমিক স্তরে, অর্থাৎ একদম ছাত্রাবস্থায় যে ফারাকটা আজকে আমাদের চোখের সামনে চলে এলো, তারপরে আর বলতে কোনো দ্বিধা নেই যে তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী ছিল। সেটা 2021 সালে না হয়ে 2026 সালে হলো। কারণ যে এই যে আমি যে কথাটা বললাম, যে ছাত্র রাজনীতিতে যে চূড়ান্ত দুর্নীতি, এবার ভাবুন ছাত্রদের কি বলা হয়, যে দেশের ভবিষ্যৎ মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে যদি আপনি ঘুণ ধরিয়ে দেন, সেই মেরুদণ্ডকে আপনি যদি নুব্জ করে দেন, বাঁকা করে দেন, বা সেই মেরুদণ্ডকে আপনি যদি দুর্নীতিতে ভরিয়ে দেন, তাহলে আমরা ভালো নেতা, ভালো কাউন্সিলর, ভালো এমএলএ, ভালো এমপি পাবো কোথার থেকে? ঠিক যেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। আজকে কেন তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে? আমি যে অঞ্চলে বসবাস করি, হয়তো বা আপনারও একই অভিজ্ঞতা, যে বিজেপি জেতার পরে সেই অঞ্চলে, আমাদের বিশেষ করে কলকাতা এবং শহরতলি, এমন কিছু বৃহৎ ঘটনা ঘটেনি যাতে পৌরসভাগুলো কোলাপস করে যেতে পারে, পঞ্চায়েতগুলো কোলাপস করে যেতে পারে, কর্পোরেশনগুলো কোলাপস করে যেতে পারে।
পৌরসভার পৌরপ্রধান আসছেন না, পৌরসভায় কাউন্সিলররা আসছেন না, হাজার হাজার লক্ষ লক্ষ যে বাসিন্দা সেই পৌরাঞ্চলের, তারা চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ শোনার কোনো লোক নেই। পৌর কর্তৃপক্ষ তাদের হাত পা বাঁধা। তারা বলছেন যে বোর্ড মিটিং এ সিদ্ধান্ত না হলে আমরা কোনো কাজ করতে পারি না, বোর্ড মিটিং হচ্ছে না। আমাদের পরিষ্কার বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্টে বলা আছে যে 3টি বোর্ড মিটিং যদি না হয় টানা, তাহলে সেই বোর্ডটা ভেঙে যেতে পারে। আমি জানি না বিজেপি এই সমস্ত কাউন্সিলর, অর্থাৎ যারা নির্বাচিত কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, কারণ পশ্চিমবঙ্গের 221টি পৌরসভার মধ্যে 220টি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। আমি জানি না এই কাউন্সিলরদের বিজেপি গোপনে থ্রেট দিয়েছেন কিনা, গোপনে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে পৌরসভায় আসতে না করেছেন কিনা, না, আমাদের কাছে এরকম কোনো অভিযোগ নেই। কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কাউন্সিলরদের কি বৈভব। কাউন্সিলরদের যখন তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে, অথবা তাদের ক্লাব, তাদের পরিচালিত বিভিন্ন সংগঠন, সেখানে যখন বিক্ষোভ হচ্ছে, সেখান থেকে কি সমস্ত জিনিসপত্র বেরিয়ে আসছে, এটা কি খুব স্বাভাবিক? অর্থাৎ তৃণমূল জন্ম লগ্ন থেকে ভাঙবার জন্যই তৈরি হয়েছিল। এখানে আপনার একটা কথা আমার খুব মনে পড়ছে যে 1997 সালের 23শে ডিসেম্বর 1997 সালের 23শে ডিসেম্বর মমতা ব্যানার্জিকে, অর্থাৎ 1997 সালের 22শে ডিসেম্বর, আমি 23শে ডিসেম্বরটা বলছি কারণ আমাদের কাছে যে ডকুমেন্টেশন রয়েছে, খবরের কাগজ রয়েছে, সেটা 23শে ডিসেম্বরের খবরের কাগজ। 22শে ডিসেম্বর 1997 মমতা ব্যানার্জিকে দল থেকে বহিষ্কার করলেন, জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কার করলেন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 1997 সালের 22শে ডিসেম্বর বহিষ্কার করা হলো, এবং উনি 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস গঠন করলেন। একটা বহিষ্কার, দল থেকে একটা বহিষ্কার একটা নতুন দলের জন্ম দিল। ঠিক 30 বছর ফিরে আসুন, বা 29 বছরের মাথায় এই 2026-এর 2রা জুন, অর্থাৎ 1 জুন ঘটনাটা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের 2জন নির্বাচিত এমএলএ, সদ্য নির্বাচিত এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার ফলাফল গিয়ে কি দাঁড়ালো? তৃণমূল কংগ্রেসের নির্বাচিত 80 জন বিধায়কের মধ্যে 60 জন, এবং যদি ধরা যায় আরো 2জন, অর্থাৎ সন্দীপন এবং ঋতব্রত, 62 জন, তারা কার্যত মমতা ব্যানার্জি, বলবো না কারণ তারা বলছেন যে তারা মমতা ব্যানার্জিকেই তাদের কি বলবো, ওটাকে নেত্রী বলে স্বীকার করছেন, কিন্তু তারা মমতা ব্যানার্জির যে মূল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস এতদিন দাপটের সঙ্গে সারা রাজ্যটাকে কার্যত একটা কর্পোরেট কোম্পানি স্টাইলে এবং দুর্নীতিপরায়ণ কোম্পানি স্টাইলে শাসন করেছেন, তাই সেই নেতৃত্ব তারা মানছেন না। অর্থাৎ এক বহিষ্কারে কংগ্রেস ভেঙেছিল, আর ঠিক 29 বছরের মাথায় আরেক বহিষ্কারে তৃণমূল কংগ্রেস আজকে ভাঙনের মুখে। আমি কেন এখনো ভেঙে গেছে তৃণমূল কংগ্রেস বলছি না, তার কারণ এই যে আপনার 60 জন বিধায়ক, যারা এই বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত এবং সন্দীপন, তাদের সমর্থনে বিধানসভার পরিষদীয় দল আলাদা করে গঠন করেছেন, তাদেরকে কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো বহিষ্কার করেনি। সুতরাং তৃণমূল কংগ্রেস ভেঙে গেছে, এটা কিন্তু তারাও বলেননি। কিন্তু
যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজকে কোথাও তৃণমূল কংগ্রেসের নেতা সে খাটের তলায় গিয়ে লুকোচ্ছে, আজকে কোথাও তৃণমূল কংগ্রেসের নেতা যেমন শওকত মোল্লা, আজ থেকে 2 মাস আগে ভাবা যেত শওকত মোল্লার বিরুদ্ধে ভাঙড়ে দাঁড়িয়ে একটি শব্দ উচ্চারণ করা যায়? আজকে সেই শওকত মোল্লাকে এনআইএ তার নামে লুকআউট নোটিশ জারি করেছে, অর্থাৎ যেখানে তাকে পাওয়া যাবে সেখান থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে। অর্থাৎ যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন সেই দলটা আদৌ কোনো দল ছিল না। সেই দলটা যারা সাধারণ নিচুতলার তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থক ইত্যাদি, তাদের কাছে আমি বলি যে, মার্জনা করবেন আমাকে, আমি বলতে বাধ্য হচ্ছি, তাদের কাছে ছিল মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব। অর্থাৎ এখানে যা খুশি করা যায়, খেলা মেলা উৎসব, এবং একে কেন্দ্র করে যথেচ্ছভাবে টাকা পয়সা তোলা যায় এবং তার কোনো হিসেব দিতে হয় না। আমার খুব স্পষ্ট মনে আছে, আপনাদেরকে বলি, যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে দুটো খুব বিখ্যাত উৎসব ছিল। একটা হচ্ছে হলদিয়া উৎসব, 2 বেলঘরিয়া উৎসব। তো তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একবার বেলঘরিয়া উৎসব উদ্বোধন করতে এসে তার উদ্বোধনী ভাষণে কামারহাটি বিধানসভার তৎকালীন এমএলএ মানস মুখার্জির দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে এই যে এত বৈভবের সঙ্গে একটা উৎসব পালন হচ্ছে, এত টাকা আসে কোথা থেকে? আর এই তৃণমূল কংগ্রেসের যে আমরা দেখেছি 15 বছরের শাসন, সেই শাসনে প্রত্যেকটি এলাকায় এমএলএ কাপ, এমপি কাপ, উৎসব মেলা ছড়াছড়ি ছিল। হিসেব আপনাদের বোধহয় কারো মনে পড়বে না যে কোনোদিন তার হিসেব মেলানো হয়েছে বা তার হিসেব দেওয়া হয়েছে। অর্থাৎ লুটের একেবারে একটা জায়গা, যেটা যার জন্যই আমি বলছি মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব, যে যা খুশি করো, কেউ হিসেব চাইতে আসবে না। দিনের শেষে তোমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মিটিং ডাকে, মিছিল ডাকে, সেখানে গিয়ে যোগ দেবে, জয় বাংলা বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে, ব্যাস লাইসেন্স তোমার হাতে। আজকে অটো টোটো, যারা অটো টোটোর ব্যবসা করবেন ভেবেছিলেন, আজ থেকে 2 বছর 3 বছর আগে ভেবেছিলেন, তারা আজকে মাথা চাপড়াচ্ছেন। কারণ বিপুল অঙ্কের টাকা ওই অটো টোটো ইউনিয়নের দাদারা তাদের কাছ থেকে আদায় করেছিল, যে তাদেরকে একটা রুট দেওয়া হবে, তাদেরকে একটা অটো দেওয়া হবে। টাকাটা কম নয়, লক্ষ লক্ষ টাকা। আজকে সেই দাদারা এলাকা ছেড়ে চলে গেছেন, সেই দাদাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর সেই গরিব মানুষগুলো যে একটা অটো বা একটা টোটো চালিয়ে মানে সংসার নির্বাহ করবেন ভেবেছিলেন, তারা আজকে অথই জলে। তো এই ঘটনা বলি, এই তৃণমূল কংগ্রেস ফ্যান ক্লাব বা মমতা ব্যানার্জি ফ্যান্স ক্লাব, এটা তো কোনো রাজনৈতিক দল করতে পারে না। আমরা যখন 2011 পরিবর্তন দেখলাম, আমরা দেখলাম যে বেশ কিছু সিপিআইএম এর পার্টি অফিস তৃণমূল কংগ্রেস বন্ধ করে দিল, দখল করে নিল ইত্যাদি। কিন্তু আমরা কোথাও দেখিনি যে সিপিআইএম এর নেতারা, সিপিআইএম এর অটোর নেতারা, সিপিআইএম এর তখন টোটো ছিল না, রিক্সা ইউনিয়নের নেতারা, সিপিআইএম এর কলকারখানার নেতারা, তারা পালিয়ে যাচ্ছেন না, পালাননি। এই যে বিভিন্ন বাস, তাদের যে ইউনিয়ন, অর্থাৎ বাস অপারেটার্স ইউনিয়ন, যারা বাস চালান এবং যারা বাসের কন্ট্রাক্টারি করেন, হাত বদল হয়েছিল, হিসেব বুঝে নেওয়া হয়েছিল, তৃণমূল কংগ্রেস হিসেব বুঝে নিয়েছিল। কিন্তু আজকে কোথায় কি? এই মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব নামক যে দলটি এতদিন এই রাজ্য শাসন করে এসছে, তাদের খেলা মেলা নাটক, নাটকটা বলবো না, কারণ নাটকটা একটু বুদ্ধিমানদের ব্যাপার। এই খেলা মেলা ফাংশন জলসা এইসব করে মানুষের ওপর একটা চাপ সৃষ্টি করে বিপুল পরিমাণের অর্থ তারা রোজগার করেছেন। আর যারা একটু উঁচু উঁচু তরের, অর্থাৎ কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী বা ধরুন নেতা, আমাদের যেমন বলতেই হয়
ওই বীরভূমের লোকটার নামটা যেন কি, অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল কিন্তু কোনো পোস্টে ছিলেন না, কোনোদিন কোনো মানে আপনার এমএলএ হননি, এমনকি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনেও লড়েননি। কিন্তু অনুব্রত মণ্ডলের যে প্রভাব, জানি না কবে অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব বেরোবে, তার বাড়ির থেকেও কি সব বেরোবে, আমাদের কাছে এখনো জানা নেই। এর এই যে অংশটা, অর্থাৎ কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী, অনুব্রত মণ্ডলের মতন আপনার প্রভাবশালী নেতা, এদের কাছে ছিল হচ্ছে কাটমানি আর প্রভাব খাটানোর একটা সুবিশাল সিন্ডিকেট। বলা হয় যে চিরকুটে চাকরি হয়েছে সিপিএম এর আমলে, হয়েছে হয়তো, কিন্তু প্রমাণ করা যায়নি। যাই হোক, সেটা অন্য কথা, আমরা ধরে নিচ্ছি হয়েছে, চিরকুটে চাকরি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের চাকরিও হয়েছে। কোনো চাকরিটাই আদালতে গিয়ে আটকে যায়নি। আজকেও বলছি, আজকের তারিখেও যখন ধর্মতলায় ধর্ণা দিয়ে বসে আছে হাজার হাজার ছেলে মেয়ে, ওই 2014 সালের টেট পরীক্ষার থেকে শুরু করে আজকে 2026 নতুন করে যখন আবার পরীক্ষা হয়, সমস্ত শিক্ষকেরা রাস্তায় বসে থাকে আর স্কুলগুলো বন্ধ হয়ে যায়, সরকারি স্কুলগুলো উঠে যায়, সেই দলটার মানে পরাজয় যে সুনিশ্চিত, এ বিষয় নিয়ে তো কোনো মানে দ্বিধাই থাকা উচিত না। 2021 হয়নি, 2026 সেটা সম্ভব হলো। আসলে তৃণমূল কংগ্রেসের পুরো কাঠামোটা দুটো জিনিসের উপর দাঁড়িয়েছিল। এক হচ্ছে ব্যক্তি পুজো, অর্থাৎ পাড়ার যারা চালানার নেতা তারা পুজো করতো কাউন্সিলরকে, কাউন্সিলর গিয়ে তার উপরের নেতা মানে বিধায়ক তার পূজারি, মানে তার পূজারি ছিল। বিধায়ক পূজারি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অথবা তাদের যে বৃত্ত, সেই বৃত্তের মধ্যে থাকা মানুষজনের। এটা আজকে 2026 জুন মাসে দাঁড়িয়ে বলতে কোনো বাধা নেই। এবং যারা শুনছেন, যারা তৃণমূল কংগ্রেস করেন, তারা বোধহয় আমার সঙ্গে খুব একটা দ্বিমত হচ্ছেন না, কারণ তারাও ভুক্তভোগী। যিনি কাউন্সিলর হয়েছেন তাকে উপঢৌকন দিতে হয়েছে, যিনি এমএলএ হয়েছেন তাকেও উপঢৌকন দিতে হয়েছে। কেউ উপঢৌকন ছাড়া কোনো পদ পাননি। সুতরাং আমি যদি খরচ করে একটা পদ কিনি, তাহলে আমি তো সেই টাকাটা উসুল করবই। এইবার দ্বিতীয় পয়েন্টে যদি চলে আসি, যে তৃণমূল কংগ্রেসের এই যে বিদায়, এই বিদায়টাকে অনেকে তো মেনে নিতে পারছেন না। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, যে এটাকে আমরা ফ্যাসিবাদ বলবো না, থাক, ফ্যাসিবাদকে অনেক পিছিয়ে দেওয়া হবে। অর্থাৎ আকাশ থেকে উড়ে হেলিকপ্টারে চড়ে একজন নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কোনো কর্মী কিন্তু যোগদান করলেন। তার রাজনীতিতে পূর্ব অভিজ্ঞতা, তিনি নাকি 2 বছর বয়স থেকে কাঁধে পতাকা নিয়ে বাড়ির মধ্যে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলতেন। এ হচ্ছে তার রাজনৈতিক অভিজ্ঞতা। তার নাম কি? অভিষেক ব্যানার্জি। সম্প্রতি দেখেছেন সোনারপুরে তাকে ডিম ছুঁড়ে মেরেছেন সাধারণ মানুষ, চোর চোর স্লোগান দিয়েছেন। এই অভিষেক ব্যানার্জি একটা ম্যানেজমেন্ট প্রোডাক্ট। তার কাছে রাজনৈতিক সংগঠনের কোনো মূল্য নেই, তার কাছে ম্যানেজমেন্টের মূল্য অনেক বেশি। তিনি একেবারে মানে কর্পোরেট স্টাইলে তার দলটাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি দলটাকে বাঁধতে চেয়েছিলেন। অথচ আমরা যদি ইতিহাস দেখি, যে সেই দলটা যখন তৈরি হচ্ছে, সেই দলে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাধন পাণ্ডে, পঙ্কজ ব্যানার্জি, শোভনদেব চট্টোপাধ্যায়, আকবর আলী খন্দকার, এরকম তাবর অজিত পাঁজা, তাবর নেতা, তারা এই দলটাকে কিন্তু প্রতিষ্ঠা করছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে এই এতক্ষণ যাদের নাম বললাম, তাদের জনভিত্তি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকতেই পারে না।
অজিত পাজার জনভিত্তি, আপনার সমীর মিত্র কেন বলতে যাচ্ছি, আপনার পঙ্কজ ব্যানার্জির জনভিত্তি, শোভনদেব চট্টোপাধ্যায়ের জনভিত্তি, এটা নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না। কিন্তু যে মানুষটিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ভেঙে আসা দলটাকে আবার চাঙ্গা করার জন্য নতুন করে সমস্ত কমিটি পুনর্গঠন করলেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দলের শীর্ষে রেখে দেওয়া হলো, যদিও তার সঙ্গে দোলা সেন এবং ডেরেক ওব্রায়নকে জুড়ে দেওয়া হলো। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ছিল যে কারণে তিনি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার প্রথম আপনার যেটা গুণ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, এবং দেখতে শুনতে সুন্দর, দারুণ একটা শো অফ। বক্তৃতা ভালো করতেন না, এটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু একটা বিরাট ব্যাপার আর কি, হাজার হাজার পুলিশ, কেন তার নিরাপত্তার জন্য এত বন্দোবস্ত, সেটা যখন আজকে প্রশ্ন উঠছে, তার কোনো জবাব কিন্তু মিলছে না। একজন সাধারণ এমপি আজকে তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলা হচ্ছে, কিন্তু যদি আপনি একটু নেট ঘেটে দেখেন যে নির্বাচন কমিশনের যে নিরিখ, সেই নিরিখে তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল, অর্থাৎ একটা ফেক পদের অধিকারী। সারা ভারতবর্ষে এমন কোনো দল নেই যে তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্য একেবারে মুখ্যমন্ত্রী যে পরিমাণ নিরাপত্তা পান, সেই পরিমাণ নিরাপত্তা তাকে দেওয়া হচ্ছে। অথচ যে ছেলেটা সেই 97 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, যে মানুষটা সেই 97 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, যে মহিলা 97 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তারা এখন রাস্তায়। তাদের দলে কোনো জায়গা নেই। দলে জায়গা কাদের? আমি যেটা বলছি, মমতা ব্যানার্জি ফ্যান ক্লাবের মানুষজনের দলে জায়গা আছে, আর দলে জায়গা আছে কাটমানি প্রভাব খাটানো, কাটমানি সংগ্রহ করা, তোলা আদায় করা, প্রভাব খাটানো একটা সুবিশাল সিন্ডিকেটের। বাদ বাকি সবাই বাদ। তা নাহলে তৃণমূল কংগ্রেসকে এবার যে বিপুল পরিমাণে মানুষ ভোট দিয়েছেন, অবশ্যই বিজেপির থেকে কম, কিন্তু একটা বিপুল অংশের মানুষ তো তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। এই যে দায়িত্ববোধহীন একটা দল, যে যারা তাদেরকে ভোট দিল, আমার একটু বলতে অসুবিধে হচ্ছিল, যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখলো, হয়তো তৃণমূল কংগ্রেস হেরে গেছে, কিন্তু 80 জন বিধায়ক কম কথা নয়। আজকে যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবনের উপর একটা আঘাত নেমে আসছে বলে মনে করা হচ্ছে, তখন সেই আঘাত প্রতিরোধ করবার জন্য সর্বাগ্রে কোন দলদের এগিয়ে আসা উচিত ছিল? 80 জন বিধায়ক যাদের সেই তৃণমূল কংগ্রেসের। বিতর্ক আছে যে রেলের জায়গা কার, রেলের জায়গায় হকারদের বসতে দেওয়া হবে কি হবে না, আমি ভালো মন্দে যাচ্ছি না, পরের দিনে এই বিষয়ে আলোচনা করব। শুধু একটা বিষয় বলি, যে কোটি কোটি মানুষ এই হকার বৃত্তির ওপর নির্ভর করে তাদের সংসার প্রতিপালন করেন এই রাজ্যে, তাদের মধ্যে হয়তো লক্ষ লক্ষ মানুষ এই তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস একদিন শিয়ালদা স্টেশনে ওই মদন মিত্র, মালা রায়, এরকম কয়েকজন মিলে একটা হইচই করার চেষ্টা করা ছাড়া আর কোথাও তাদের দেখা গেল না। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ
এদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে 2011 সালের পরেই। 2097 থেকে 2011 সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক যতটা গাঢ় হয়েছিল, যতটা কাছের হয়েছিল, 2011 থেকে 2026 সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের দূরত্ব ক্রমশ বেড়েছে, ক্রমশ বেড়েছে, ক্রমশ বেড়েছে। 2021-এ হয়নি, 2026-এ সেটা সম্ভব হলো। এবং এ বিষয়ে বোধহয় কোনো রকম দ্বিধা আজকের তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছেন, যারা পালিয়ে বেড়াচ্ছেন বা যারা পালিয়ে বেড়াচ্ছেন না, তারা নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবুন যে বিজেপি শুধু ভোটেই জিতেছে, কিন্তু বৃহত্তর বাঙালির মন কিন্তু বিজেপি এখনো জিততে পারেনি। এই কথাটা আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। বিজেপি ভোটে জিতেছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিজেপি সরকার গঠন করেছে, কিন্তু বৃহত্তর বা বাঙালির যে মন, সে মন বিজেপি এখনো পেয়ে ওঠেনি। কারণ বাঙালি যে সংস্কৃতিতে, যে কৃষ্টিতে, যে ঐতিহ্যে অভ্যস্ত, বিজেপির যে সংস্কৃতি, যে কৃষ্টি, তার সঙ্গে এখনো পর্যন্ত বাঙালি খাপ খাওয়াতে পারেনি। জানি না ভবিষ্যতে বিজেপিও বদলে যাবে কিনা, কারণ বিজেপিতে যারা এমএলএ হয়েছেন তারা অধিকাংশই অত্যন্ত ভদ্রলোক, উচ্চ শিক্ষিত, তাদের প্রতি আমাদের আস্থা আছে। তারা হয়তো ধীরে ধীরে নিজেদেরকে বদলাবেন, কিন্তু আজও বলছি, মানে আজকের তারিখে দাঁড়িয়েও আমি বলতে চাই যে বিজেপি ভোটে জিতেছে, কিন্তু বাঙালির যে মন, বাঙালির যে মনন, বাঙালির যে ঐতিহ্য, তাকে কিন্তু বিজেপি জিততে পারেনি। এটা বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমরা আগামী পর্বে অবশ্যই আলোচনা করব এই মুহূর্তের সবচেয়ে জ্বলন্ত সমস্যা, হকার সমস্যা নিয়ে। কিন্তু আজকের এপিসোডে যে আলোচনা করলাম, যে আসলে তৃণমূল কংগ্রেস বলে কোনো পার্টি ছিল না। একদিকে ছিল মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব, আরেকদিকে ছিল কাউন্সিলর, এমএলএ, এমপি এবং প্রভাবশালী নেতাদের সিন্ডিকেট রাজ। এর মধ্যবর্তী অংশে পড়ে সাধারণ মানুষ তিতি বিরক্ত হয়ে, চিড়ে চ্যাপ্টা হয়ে তৃণমূল কংগ্রেসকে তো বিদায় দিয়েছে। এখন বিজেপি সেই যে বাঙালির যে চাহিদা, বাঙালির যে ইতিহাস, বাঙালির যে কৃষ্টি, বাঙালির যে সংস্কৃতি, তার সঙ্গে মিলেমিশে একটা সুন্দর বাংলা গঠন করতে পারে কিনা, আমরা তার জন্যই অপেক্ষা করব। কারণ বিজেপিকে সমালোচনা করবার সময় এখনো আসেনি। সময় আসলে অবশ্যই বিজেপির এইরকম কঠোর সমালোচনায় আমাদের গলা থেকে শুনতে পাবেন। আজকের মতন শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল।